মনোবিজ্ঞানে বুদ্ধিমত্তা নিয়ে আমরা তো অনেক কথাই শুনি, তাই না? হ্যাঁ, শুনি তো বটেই। কিন্তু আসলে এই শব্দটার মানে কি? মানে মনোবিজ্ঞানীরা ঠিক কি বোঝাতে চান? ঠিক, এটাই একটা বড় প্রশ্ন। আজ আমরা ঠিক এটাই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। আমাদের হাতে একটা প্রবন্ধ আছে, থিওরিজ অফ ইন্টেলিজেন্স ইন সাইকোলজি। হ্যাঁ, ওই লেখাটার উপর ভিত্তি করেই আলোচনাটা করা যাক। আমাদের লক্ষ্য থাকবে মনোবিজ্ঞানীরা বুদ্ধিমত্তাকে কিভাবে দেখেন, কিভাবে মাপার চেষ্টা করেন, আর কেনই বা এটা এত জটিল একটা ধারণা। একদম। আর ওই যে মূল প্রশ্নটা, বুদ্ধিমত্তা কি একটাই জিনিস নাকি অনেকগুলো ভিন্ন ভিন্ন ক্ষমতার যোগফল? এটা নিয়েই তো মূল বিতর্ক। তাহলে শুরু করা যাক সংজ্ঞা দিয়ে। সাধারণভাবে বুদ্ধিমত্তা বলতে কি বোঝায়? দেখুন, সহজ করে বললে বুদ্ধিমত্তা মানে হলো আমাদের অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা, নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, কোনো জটিল বা বিমূর্ত ধারণা বুঝতে পারা, সেটাকে কাজে লাগানো, আর নিজের জ্ঞান ব্যবহার করে পরিবেশকে কিছুটা হলেও কন্ট্রোল করা। হ্যাঁ, অনেকটা তাই। মানে চারপাশের জগতের সাথে মানিয়ে চলার একটা মানসিক ক্ষমতা। রবার্ট স্টানবার্গের একটা সংজ্ঞা আছে না, আমার বেশ লাগে ওটা। হ্যাঁ, স্টার্নবার্গের সংজ্ঞাটা খুব বাস্তবসম্মত। উনি বলছেন, বুদ্ধিমত্তা হলো সেই মানসিক ক্ষমতা যা আমাদের যে কোনো পরিবেশের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। শুধু খাপ খাওয়ানো নয়। না, শুধু তাই নয়, দরকার হলে পরিবেশকে নিজের মতো গড়ে নেওয়া অথবা নিজের জন্য সঠিক পরিবেশটা বেছে নেওয়া। বাহ, বেশ ব্যাপক তো। আর এই বুদ্ধিমত্তাকে পরিমাপ করার চেষ্টা কিন্তু আজকের নয়, বেশ পুরনো। স্যার ফ্রান্সিস গ্যালটনের কথা বলছেন? একদম। উনি 1800 শতকের শেষের দিকে ভাবছিলেন, আচ্ছা, মানুষের শারীরিক বৈশিষ্ট্যের সাথে কি মানসিক ক্ষমতার কোনো যোগ আছে? যেমন ওই যে রিঅ্যাকশন টাইম, মানে কত দ্রুত সাড়া দিতে পারে। হ্যাঁ, ঠিক তাই। উনি দেখতে চেয়েছিলেন এগুলো মেপে বুদ্ধিমত্তা সম্পর্কে কিছু বলা যায় কিনা, মানে বুদ্ধিমত্তাকে একটা পরিমাপযোগ্য একটা কার্যকরী রূপ দেয়া যায় কিনা। আর সেখান থেকেই তো বিভিন্ন তত্ত্বের জন্ম, তাই না? যেমন ধরুন স্পিয়ারম্যানের জি ফ্যাক্টর। হ্যাঁ, চার্লস স্পিয়ারম্যান। উনি বললেন, আমাদের সবার মধ্যে একটা সাধারণ বুদ্ধিমত্তা বা জেনারেল ইন্টেলিজেন্স আছে, সংক্ষেপে জি। এই জিটাই নাকি সব কাজে লাগে। উনি সেটাই মনে করতেন। ফ্যাক্টর অ্যানালিসিস বলে একটা স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি ব্যবহার করে উনি দেখালেন, যারা হয়তো অঙ্কে ভালো তাদের ভাষাতেও ভালো করার একটা প্রবণতা থাকে। কারণ ওই একটাই জি ফ্যাক্টর কাজ করছে। হ্যাঁ, ওনার তত্ত্ব অনুযায়ী তাই। একটা কোর ইন্টেলিজেন্স। কিন্তু এটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন লুই থার্স্টন। উনি কি বললেন? উনি বললেন, না, বুদ্ধিমত্তা শুধু একটা জিনিস নয়, এটা আসলে কয়েকটা মৌলিক মানসিক ক্ষমতার সমষ্টি। যেমন ধরুন ভাষা বোঝার ক্ষমতা, ভার্বাল কম্প্রিহেনশন, সংখ্যা নিয়ে কাজ করার সুবিধা, নিউমেরিক্যাল এবিলিটি, স্থানিক ধারণা, স্পেশাল রিজনিং, এরকম 7টা ক্ষমতার কথা বলেছিলেন উনি। তার মানে উনি জি ফ্যাক্টরকে একদম বাতিল করে দিলেন? পুরোপুরি বাতিল করেননি, কিন্তু উনি জোর দিয়েছিলেন এই বিশেষ ক্ষমতাগুলোর ওপর। বললেন, জি হয়তো এইগুলোর একটা গড় ফলাফল হতে পারে। আচ্ছা, তাহলে একদিকে স্পিয়ারম্যানের একটাই সাধারণ ক্ষমতা, আবার থার্স্টনের কয়েকটা মৌলিক ক্ষমতা। বেশ একটা বিতর্ক তৈরি হলো। ঠিক। এই সময়ে হাওয়ার্ড গার্ডনার এলেন তার মাল্টিপল ইন্টেলিজেন্স বা বহুমাত্রিক বুদ্ধিমত্তার তত্ত্ব নিয়ে। এটা তো খুব জনপ্রিয়। হ্যাঁ, খুবই জনপ্রিয়। কারণটা হলো, উনি বললেন বুদ্ধিমত্তা একটাই ছাঁচে ফেলা যায় না, অনেক রকমের হতে পারে। যেমন ভাষাগত, যৌক্তিক, গাণিতিক, এগুলো তো আমরা জানি, কিন্তু উনি আরও বললেন স্থানিক, সঙ্গীত, শারীরিক, কাইনেস্থেটিক। হ্যাঁ, মানে যারা খেলাধুলা বা নাচে ভালো। আবার ইন্টারপার্সোনাল বা ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্সের কথাও বললেন, মানে অন্যদের বোঝা বা নিজেকে বোঝার ক্ষমতা। এই ধারণাটা আমাদের সাধারণ অভিজ্ঞতার সাথে খুব মেলে, তাই না? আমরা দেখি যে মানুষ নানা দিক থেকে স্মার্ট হয়। ঠিক, কিন্তু সমস্যাটা কি? সমস্যা হলো মনোবিজ্ঞানীরা একমত নন যে এইগুলো সত্যি আলাদা আলাদা বুদ্ধিমত্তা কিনা। এগুলোকে ঠিকঠাক মাপা যায় কিনা তা নিয়েও প্রশ্ন আছে। অনেকে মনে করেন এগুলো আসলে বিশেষ প্রতিভা বা দক্ষতা, যা হয়তো ওই জি ফ্যাক্টরের উপরেই কিছুটা নির্ভর করে। হ্যাঁ, হতে পারে। স্টার্নবার্গ আবার বিষয়টাকে 3 ভাগে দেখেছেন, তার ট্রায়ার্কিক থিওরি। ও হ্যাঁ, অ্যানালিটিক্যাল, ক্রিয়েটিভ আর প্র্যাকটিক্যাল। একদম। অ্যানালিটিক্যাল হলো যেটা আইকিউ টেস্টে মাপা হয়, সমস্যা বিশ্লেষণ করা। ক্রিয়েটিভ হলো নতুন আইডিয়া বা সমাধান তৈরি করা। আর প্র্যাকটিক্যাল হলো দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করা, পরিবেশের সাথে মানিয়ে চলা।
আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভাগ আছে না, ফ্লুইড আর ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স? হ্যাঁ, ক্যাটেল আর হর্নের ধারণা। ফ্লুইড ইন্টেলিজেন্স হলো নতুন পরিস্থিতিতে যুক্তি দিয়ে সমস্যা সমাধানের ক্ষমতা, অনেকটা উপস্থিত বুদ্ধি। এটা নাকি বয়স বাড়লে কমে যায়? সাধারণত তাই দেখা যায়। অন্যদিকে ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স হলো আমাদের জমানো জ্ঞান, অভিজ্ঞতা, শব্দভাণ্ডার কাজে লাগানোর ক্ষমতা। এটা বয়স বাড়লেও কমে না, বরং বাড়ে। হ্যাঁ, সাধারণত স্থিতিশীল থাকে বা কিছুটা বাড়ে। ধরুন, একটা ম্যাথ পরীক্ষায় নতুন ধরনের সমস্যা সমাধান করতে ফ্লুইড ইন্টেলিজেন্স লাগছে, আবার জানা ফর্মুলা মনে করতে ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। দুটোই একসাথে কাজ করে। আচ্ছা। আর এই প্রসঙ্গে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগিক বুদ্ধিমত্তার কথাও বলা দরকার। নিজের আর অন্যের আবেগ বোঝা এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা। হ্যাঁ, নিজের আবেগ চেনা, সেলফ অ্যাওয়ারনেস, সেগুলোকে ম্যানেজ করা, সেলফ ম্যানেজমেন্ট, অন্যদের আবেগ বোঝা, সোশ্যাল অ্যাওয়ারনেস, আর সম্পর্ক বজায় রাখা, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই সবকিছু এর মধ্যে পড়ে। এটাও কিন্তু জীবনে সফল হতে খুব জরুরি। তাহলে তো বুদ্ধিমত্তার অনেক রকম তত্ত্ব পেলাম আমরা। এবার এগুলো মাপার কথায় আসি, আইকিউ টেস্টের ব্যাপারটা। হ্যাঁ, বুদ্ধিমত্তা মাপার চেষ্টা তো অনেক দিনের। প্রথম উল্লেখযোগ্য প্রচেষ্টা ছিল বিনেস-সিমো স্কেল। ওটা তো ফ্রান্সে তৈরি হয়েছিল, তাই না? স্কুলে পিছিয়ে পড়া বাচ্চাদের চেনার জন্য। ঠিক তাই। এখান থেকেই মেন্টাল এজ বা মানসিক বয়সের ধারণাটা আসে। পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এটাকে উন্নত করে স্ট্যানফোর্ড বিনেট টেস্ট আর আইকিউ এর ধারণা চালু হয়। হ্যাঁ, ইন্টেলিজেন্স কোশেন্ট বা আইকিউ। ফর্মুলাটা ছিল মানসিক বয়স ভাগ আসল বয়স গুণ 100। গড় ধরা হতো 100। কিন্তু এই পদ্ধতির তো কিছু সীমাবদ্ধতা ছিল। অবশ্যই। ডেভিড ওয়াশলার ভাবলেন, বুদ্ধিমত্তাকে শুধু একটা সংখ্যা দিয়ে মাপা ঠিক না, আর প্রাপ্তবয়স্কদের জন্য ওই মানসিক বয়সের ধারণাও ঠিক খাটছিল না। তাই উনি WAIS আর WISC টেস্ট তৈরি করলেন। একদম। ওয়াশলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল WAIS আর ওয়াশলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন WISC। এগুলো বুদ্ধিমত্তার বিভিন্ন দিক আলাদা করে মাপে। যেমন ধরুন, ভার্বাল কম্প্রিহেনশন, পারসেপচুয়াল রিজনিং, ওয়ার্কিং মেমোরি, প্রসেসিং স্পিড, অনেক কিছু। আর স্কোরটা কিভাবে দেয়া হয়? এখানে স্কোরটা দেয়া হয় ব্যক্তির পারফরমেন্সকে তার নিজের বয়সের গ্রুপের গড় পারফরমেন্সের সাথে তুলনা করে, ওই মানসিক বয়স আসল বয়সের অনুপাত দিয়ে নয়। এর জন্য তো টেস্টকে স্ট্যান্ডার্ডাইজ করা খুব জরুরি। খুবই জরুরি। মানে বহু সংখ্যক বিভিন্ন মানুষের ওপর পরীক্ষাটা প্রয়োগ করে একটা গড় বা নর্ম তৈরি করতে হয়, যার সাথে পরে অন্যদের তুলনা করা যায়। কিন্তু এই টেস্টগুলো নিয়েও তো সমালোচনা আছে। আছে তো বটেই। একটা বড় সমালোচনা হলো কালচারাল বায়াস বা সাংস্কৃতিক পক্ষপাত। মানে এগুলো মূলত পশ্চিমা সংস্কৃতির কথা মাথায় রেখে তৈরি। হ্যাঁ, ফলে অন্য সংস্কৃতিতে যারা বড় হয়েছে তাদের জন্য এই টেস্টগুলো হয়তো পুরোপুরি ন্যায্য নয়, কারণ বিভিন্ন সংস্কৃতিতে বুদ্ধিমত্তার ধারণাই আলাদা হতে পারে। যেমন কেনিয়ার গ্রামীণ সমাজে হয়তো সামাজিক দায়িত্ববোধ বা প্র্যাকটিক্যাল স্কিলকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠিক, যা হয়তো এই টেস্টগুলো মাপেই না। তাই এই টেস্টগুলো হয়তো একাডেমিক সাকসেস প্রেডিক্ট করতে পারে, কিন্তু জীবনের সব ক্ষেত্রের বুদ্ধিমত্তা মাপতে পারে কিনা সেটা একটা প্রশ্ন। আরেকটা সমস্যার কথা শুনেছিলাম, স্টিরিওটাইপ থ্রেট। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি কোনো ব্যক্তি এমন একটা গোষ্ঠী থেকে আসে যাদের নিয়ে সমাজে একটা নেতিবাচক ধারণা চালু আছে যে তারা কম বুদ্ধিমান, তখন পরীক্ষার পরিস্থিতিতে সেই চিন্তা বা উদ্বেগটাই তার পারফরমেন্স খারাপ করে দিতে পারে। আসল ক্ষমতা যাই হোক না কেন। হ্যাঁ, ক্লড স্টিল আর জোশুয়া অ্যারনসনের গবেষণা এটা দেখিয়েছে। আর সেলফ ফুলফিলিং প্রফেসির কথাও তো আছে, মানে শিক্ষকের প্রত্যাশা ছাত্রছাত্রীর পারফরমেন্সে প্রভাব ফেলে। হ্যাঁ, রোজেনথাল আর জ্যাকবসনের ক্লাসিক স্টাডি। সুতরাং আইকিউ স্কোর একটা তথ্য দেয় বটে, কিন্তু এটাই শেষ কথা নয়। তাহলে সব মিলে আমরা কি বলতে পারি? বুদ্ধিমত্তা বিষয়টা আসলে বেশ জটিল। অত্যন্ত জটিল। এর কোনো একটা সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নেই। কেউ বলছেন একটাই সাধারণ ক্ষমতা, কেউ বলছেন অনেকগুলো। এটাকে মাপার জন্য আইকিউ টেস্ট আছে, কিন্তু সেগুলোরও সীমাবদ্ধতা প্রচুর। সাংস্কৃতিক পক্ষপাত, মনস্তাত্ত্বিক প্রভাব। হ্যাঁ, এখনকার ধারণাটা হলো বুদ্ধিমত্তা কিছুটা জন্মসূত্রে পাওয়া ক্ষমতা আর কিছুটা শেখা জ্ঞান ও দক্ষতার মিশ্রণ, যা আমাদের পরিবেশের সাথে মানিয়ে চলতে সাহায্য করে। একদম। এই যে এতগুলো তথ্য, এত বিতর্ক আর মাপার পদ্ধতির সীমাবদ্ধতা, এগুলো জানার পর আমার মনে একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন?
এই যে আমরা বুঝলাম বুদ্ধিমত্তা কত বহুমাত্রিক হতে পারে আর আইকিউ টেস্ট সবকিছু মাপতে পারে না, এই উপলব্ধিটা কি আমাদের সাহায্য করতে পারে? মানে আমরা কি এবার নিজেদের বা অন্যদের বিচার করার সময় শুধু পরীক্ষার নম্বরের বাইরে গিয়ে তাদের মধ্যে থাকা নানা ধরনের বুদ্ধিবৃত্তিক শক্তিকে আরও ভালো করে চিনতে আর সেগুলোর বিকাশে মন দিতে পারি? খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন। এটাই হয়তো আজকের আলোচনার পর আমাদের সবার জন্য একটা বড় চিন্তার বিষয়। শুধু একটা স্কোরের ভিত্তিতে কাউকে বিচার না করে তার ভেতরের নানা সম্ভাবনাগুলোকে দেখা।